ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকে সিটেটের এক্সপার্ট সিরিজের ফার্স্ট ক্লাসের মধ্যে। আজকে থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার অ্যানালাইজ সাথে ডিসকাশন অ্যান্ড পয়েন্টগুলো দেখে দেখে আমরা কনসেপ্ট ক্লিয়ার করব ইন্ডাকটিভ মেথড ইউজ করে। আমরা যখন ল্যাঙ্গুয়েজের সাবজেক্টগুলো স্টাডি করব তখন দেখবেন ইন্ডাকটিভ মেথড, ডিডাকটিভ মেথড রয়েছে। তো আমি যা কথা বলবো আপনারা ফলো করবেন। প্রত্যেকটি কথা থেকে এক একটি প্রশ্নের জবাব ফাইন্ড আউট হবে, এক একটি প্রশ্নের জবাব ক্লিয়ার হবে। তো ফার্স্ট অফ অল ইন্ডাকটিভ মেথড আমি বলেছি। ইন্ডাকটিভ মেথড কি? ইন্ডাকটিভ মেথড হচ্ছে যে মেথডের মধ্যে প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপর রুলস শেখানো হয়। আর এর এগেনস্ট হচ্ছে, অপোজিট হচ্ছে ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথডের মধ্যে প্রথমে রুলস শেখানো হয়, তারপর উদাহরণ দেওয়া হয়, যেমন গ্রামার আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে শেখানো হয়। অ্যান্ড ইন্ডাকটিভ মেথড প্রেজেন্ট সময়ে সবথেকে এফেক্টিভ মেথড টিচিংয়ের জন্য। তো যাই হোক, আপনারা সবাই ভালো আছেন আশা করি। অ্যান্ড অনেকটা সময় দেওয়া হয়েছে, মধ্যে সিলেবাস নিয়ে আলোচনা করার পর 3-4 দিন সময় দেওয়া হয়েছে। অনেকে ফোন করে আপনাদের মধ্যে থেকে আমাকে বলেছেন, স্যার আমরা আপনার চ্যানেলে নতুন জয়েন করেছি, লাস্টে আমরা ক্লাসেসগুলো দেখিনি। তো এই জন্য আমি প্লেলিস্ট দিয়েছিলাম যে জুলাই সেশনের মধ্যে যে কনসেপচুয়াল ক্লাস হয়েছিল, তাই সিডিপি যেহেতু আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট, সিটেটের জন্য যদি সিটেটকেও পাস করতে চান ফার্স্ট অ্যাটেম্পটের মধ্যে, তখন ফার্স্ট অফ অল প্যাডাগজির মধ্যে পার্টিকুলারলি সিডিপির উপরে ভালো দক্ষ হতে হবে। আর যখন সিডিপির উপরে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, শর্ট ফর্ম সিডিপি বলা হয়, এই সিডিপির উপরে যখন আপনি দক্ষ হয়ে যাবেন, তখন প্রত্যেকটি সাবজেক্টের মধ্যে যে প্যাডাগজি রয়েছে তা সিডিপির সাথে রিলেটেড আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রায় 50%। তারপর সাবজেক্টটিকে যখন স্টাডি করবেন কমপ্লিট হয়ে যাবে। আর প্যাডাগজি থেকে আমরা দেখেছি সিলেবাস যখন অ্যানালাইজ করেছিলাম 90 মার্কস ক্যারি করে। তাই সিডিপি সবথেকে ইম্পর্ট্যান্ট। যখন এক্সামে যাবেন দেখবেন প্রথম সাবজেক্টটিও সিডিপি, প্রথম যে থেকে প্রশ্ন করে তা হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি। এই জন্য আমরা সিডিপি ক্লাস স্টার্ট করেছিলাম। সিডিপির প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে আজকে আলোচনা আমাদের আরম্ভ হয়ে গিয়েছে। আর কনসেপ্ট অলরেডি আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। কনসেপ্টের ক্লাসেসগুলো আমি প্লেলিস্ট দিয়ে দিয়েছি। যদি আপনি নতুন এসে থাকেন আর কনসেপ্ট ক্লিয়ার করেন না, তাহলে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবেন, তারপরে ক্লাসে এসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে ডিসকাশন দেখবেন। এই প্রিভিয়াস ইয়ার 2011 থেকে আমি স্টার্ট করছি 2024 অবধি পর্যন্ত। এইভাবে আমরা প্রথমে কনসেপচুয়াল ক্লিয়ারিটি নিয়ে আসবো, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি। যে পয়েন্ট যে জায়গায় আসবে ওই পয়েন্ট নিয়ে, ওই পয়েন্ট রিলেটেড আলোচনা হবে এবং সাথে আমরা আনসার কি হতে পারে তা আমরা দেখব। তো আপনারা সবাই প্রিভিয়াস যে ক্লাসেসগুলো রয়েছিল দিয়েছিলাম কনসেপচুয়াল, আশা করি সবাই কমপ্লিট করে নিয়েছেন। তো আজকে থেকে আমাদের কোয়েশ্চন পেপার অ্যানালাইজ শুরু হয়ে গিয়েছে। আর এই কোয়েশ্চন পেপার থেকে যদি কেউ 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত কোয়েশ্চন পেপারগুলো ডিসকাশন করে নে, সলভ করে নে, তখন আমি মনে করি 80% কমন এক্সামের মধ্যে আসবে। এই কোয়েশ্চন পেপার থেকে 80% কমন গিয়ে হুবহু আপনারা পেয়ে যাবেন। আর 20% এই কোয়েশ্চন থেকেই আসে, কিন্তু নতুন এক্সট্রা প্রশ্ন তৈরি হয়ে আসে। জাস্ট কনসেপ্ট হচ্ছে মেইন ম্যাটার। তো দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনস সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি আমাদের কী হবে, ডিসকাশন হবে, সলভ করব। যেহেতু আমাদের একটি ফেজের মধ্যে, অর্থাৎ এই যে বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডের মধ্যে 10টি প্রশ্ন লেখা যায়, এর উপরে লেখা যায় না যেহেতু হোয়াইট বোর্ড রয়েছে। কিছুদিন পর আমি অলরেডি ডিজিটাল বোর্ডে নিয়ে ডিসকাশন চলছে আমার টিম মেম্বারদের নিয়ে। আশা করি 1-2 মান্থের মধ্যে আমাদের ডিজিটাল বোর্ড চলে আসবে, তখন কিন্তু পিডিএফ আকারে আপনাদের সাথে আলোচনা করতে পারবো। এখন যেহেতু আমাদের হাতে হোয়াইট বোর্ড রয়েছে, তাই আমাদের লিখে আলোচনা করতে হবে। তাই একটি ফেজের মধ্যে 10টি করে কোয়েশ্চন লেখা যায়, তাই 10টি কোয়েশ্চনকে আমরা সলভ করব। আর একটি সাবজেক্টের মধ্যে আমরা জানি একটি সাবজেক্টে এক্সাম থেকে 30টি কোয়েশ্চন আসে, তো 3টি ফেজ করে আমাদের 30টি কোয়েশ্চন কভার হয়ে যাবে। তো নাম্বার 1 আপনারা দেখতে পাচ্ছেন, প্রশ্নটি হচ্ছে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার 2011-এর, এখন যে আলোচনা হচ্ছে 2011 থেকে স্টার্ট হয়েছে। তো এই প্রশ্নটি প্রথম প্রশ্ন যে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড। নাম্বার 1 আমাদের এই জায়গা থেকে ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। আমাদের তো কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে, এখন জাস্ট আপনাদের সাথে আইডিয়াটি রিলেট করব। প্রিভিয়াস কনসেপ্টের সাথে প্রিভিয়াস যে নলেজ রয়েছে, আপনারা কনসেপ্ট ক্লিয়ার করেছেন, কনসেপ্টের সাথে যা সংযুক্ত করব এবং বুঝিয়ে দেবো এই প্রশ্নটি এই জায়গা থেকে ক্রিয়েট হয়েছে। তো নাম্বার 1 ডেভেলপমেন্ট কি আমরা সবাই জানি। ডেভেলপমেন্ট হচ্ছে উন্নতি, বৃদ্ধি
আর ডেভেলপমেন্টের মধ্যে আসে গ্রোথ। ডেভেলপমেন্ট জন্ম থেকে, একটি শিশুর জন্ম থেকে আরম্ভ হয়, টু টুম অবধি পর্যন্ত পড়ে, জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত চলে। ডেভেলপমেন্ট হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস। আর এই জায়গার মধ্যে একটি প্রশ্ন ক্রিয়েট হয় যে কোন থিওরিস্ট কে বলেছেন ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। মনে রাখবেন এই জায়গায় পিয়াজেট কিন্তু বলেছেন ডেভেলপমেন্ট ইজ ডিসকন্টিনিউয়াস। পিয়াজেটকে আপনারা অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছেন। তো ডেভেলপমেন্ট হচ্ছে মানুষ যখন জন্মগ্রহণ করার পর থেকে মানুষের বৃদ্ধি আরম্ভ হয়। মানুষের শারীরিক বৃদ্ধি হতে পারে, বৌদ্ধিক বৃদ্ধি হতে পারে, মানুষের সামাজিক বৃদ্ধি হতে পারে, মানুষের ইমোশনাল বৃদ্ধি হতে পারে, অনেকগুলো হতে পারে। ডেভেলপমেন্টের 4টি স্টেজ রয়েছে। 4 ধরনের ডেভেলপমেন্ট একজন মানুষের কাছে ঘটে। একজন মানুষের 4 ধরনের ডেভেলপমেন্ট হয়। নাম্বার 1 হচ্ছে আমরা সবাই জানি কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ রিলেটেড টু ইন্টেলেক্ট, অর্থাৎ মাইন্ডের ডেভেলপমেন্ট হয়। নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের শরীরগুলো ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়, বড় হয়, বৃদ্ধি হয়। আর তারপর আমরা জানি সামাজিক বৃদ্ধি হয়, যাকে আমরা সোশিয়াল ডেভেলপমেন্ট বলি। আর তারপর আমরা জানি যে সোশিয়াল ডেভেলপমেন্টের পর ইমোশনাল ডেভেলপমেন্টও রয়েছে, অথবা কখনো সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টও বলা হয়, একটি দায়রার মধ্যে চলে আসে। তো আমরা দেখলাম প্রধান 3টি ডোমেইন বলতে পারেন। নাম্বার 1 হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্ট। তো এগুলি হচ্ছে আমাদের এই 3টি ডোমেইন মেইন। যদি এসসিআরটি অ্যাকর্ডিং টু এসসিআরটি বলে তাহলে এই 3টি ডোমেইন আপনারা বলবেন। তো অলরেডি আমাদের কনসেপ্ট ক্লিয়ার, আর বেশি আলোচনা করার প্রয়োজন নেই। তো আমাদেরকে প্রশ্ন করেছে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, এই আইডিয়াটি কার সাথে অ্যাসোসিয়েটেড, সংযুক্ত? তো ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস বলতেই আমাদের মাইন্ডে চলে আসবে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্ট প্রিন্সিপাল দেখেছিলাম। ডেভেলপমেন্টের প্রিন্সিপাল হচ্ছে ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, নাম্বার 1। ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস। তারপর ডেভেলপমেন্ট বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ডেভেলপমেন্ট হয়ে থাকে। যেমন আমরা জানি একজন মানুষ যদি শীতকালীন জায়গা থেকে বিলং করেন তাহলে ওই মানুষটির ডেভেলপমেন্ট আর গরম জায়গা থেকে যে মানুষটি বিলং করে ওই মানুষটির ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্ট থাকবে। এই জন্য ডেভেলপমেন্ট বিভিন্ন রেটে বিভিন্ন মানুষের ক্ষেত্রে হয়। তারপরে ডেভেলপমেন্টের আরও বিভিন্ন প্রিন্সিপালস রয়েছে। আমরা সবাই জানি ডেভেলপমেন্ট প্রেডিক্টেবল বাট নট রেগুলেটরি। মনে রাখবেন ডেভেলপমেন্টকে প্রেডিক্ট করা যায়। কীভাবে প্রেডিক্ট করা যায়? প্রেডিক্ট হচ্ছে পূর্বানুমান, ভবিষ্যৎবাণী করা। যেমন একজন শিশুকে আপনি দেখলেন, দেখে বললেন সে বড় হয়ে এইভাবে হবে। তো আপনি যে বলছেন তা যে 100% সত্যি হবে তা নয়, তা হতে পারে, প্রেডিক্টেবল বাট নট অ্যাকুরেটলি, এই কথাটি মনে রাখবেন। তারপর ডেভেলপমেন্ট কি হয়? একটি সিকোয়েন্স ফলো করে। কিভাবে ডেভেলপমেন্ট সিকোয়েন্স ফলো করে? যেমন আমার এজ 25, তারপর সামনের দিকে যাবে, পিছন দিকে যাবে না। তারপরে ডেভেলপমেন্ট ইজ নট রিভার্সেবল, ডেভেলপমেন্ট রিভার্স হয় না। ডেভেলপমেন্ট কী করা যায়? রিভার্স হয় না, পিছন দিকে ফিরে যায় না। আমার এইজ যে আপনাদের যে এইজ রয়েছে তার থেকে আপনারা পিছনে ফিরে যেতে পারবেন না। তো এইগুলি হচ্ছে ডেভেলপমেন্টাল প্রিন্সিপাল। তারপরে ডেভেলপমেন্টাল সেফালোকোডাল অ্যান্ড প্রক্সিমোডিস্টাল রয়েছে। তা যখন যে পয়েন্ট আসবে যে প্রশ্নের মধ্যে ওই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো এই জায়গায় আমাদের প্রশ্ন কি দেখেন, একটি প্রশ্ন থেকে আমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, যে জায়গা থেকে প্রশ্নগুলো ক্রিয়েট হবে এই জায়গাগুলো আপনাদের সাথে আলোচনা করছি। ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস আইডিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রিন্সিপাল অফ কন্টিনিউটি। বলবেন স্যার প্রিন্সিপাল অফ কন্টিনিউটি কেন? দেখতে পাচ্ছেন ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস বলছে, অর্থাৎ ডেভেলপমেন্ট কখনো শেষ হয় না। মিন্স কি ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস। এই জন্য যে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং মিন্স কখনো শেষ হয় না, ওই যার অর্থই হচ্ছে অ্যাসোসিয়েটেড আপনারা করতে পারবেন কোন প্রিন্সিপালের সাথে? প্রিন্সিপাল হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, যে ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস চলতে থাকে। আশা করি প্রশ্নটির জবাব আপনারা বুঝেছেন এবং প্রশ্নটি সম্পর্কে আইডিয়া হয়েছে। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে প্যারেন্টস শুড প্লে এ ড্যাশ রুল ইন দ্য লার্নিং প্রসেস অফ ইয়ং চিলড্রেন। ছোটো বাচ্চাদের লার্নিং প্রসেসের মধ্যে প্যারেন্টস মা বাবা কোন ধরনের রুল প্লে করেন? রুল মিন্স হচ্ছে কি আমরা সবাই জানি ব্যক্তিত্ব, আর কোন ধরনের ব্যক্তিত্ব উনি প্লে করেন? তো তা হচ্ছে কি প্রোঅ্যাক্টিভ কি সক্রিয়। যদি আপনাদেরকে আমি বলি এই জায়গায় যদি প্রশ্ন থেকে আপনাদের কনসেপ্ট বিলকুল ক্লিয়ার করতে চান তাহলে প্রত্যেকটি কথা ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন এই শিশুটির লার্নিং আরম্ভ হয়ে যায়, আর এই শিশুটির প্রথম শিক্ষক হচ্ছেন মা। তো এই শিশুটির সমাজ থেকে, তার ঘরের পরিবেশ থেকে, সারাউন্ডিং থেকে, নাইবারহুড থেকে সে কী করে নলেজ গ্যাদার করতে আরম্ভ করে। এই জন্য বলা হয় প্রথম শিক্ষক তার মা, তারপরে পড়োশি, তারপরে নাইবারহুড খুব ম্যাটার করে। যে পরিবেশে যে শিশু যেভাবে বড় হবে ওই পরিবেশের আসর ওই শিশুটির উপরে থাকবে, ইমপ্যাক্ট ফালাবে। তো এই জন্য
বলা হচ্ছে যে মা বাবা একটি শিশুর লার্নিং প্রসেসের মধ্যে প্রোঅ্যাক্টিভ অর্থাৎ বিলকুল সক্রিয় একটি ভূমিকা পালন করেন। যদি মা বাবা শিক্ষিত হন তাহলে ওই শিশুটি ছোটোবেলা থেকেই শিশুটির যত্ন নেওয়া হবে এবং অ্যাকর্ডিংলি তাকে বড় করে তোলা হবে। এই জন্য মা বাবার থেকে গুরুত্বপূর্ণ একটি ইম্প্যাক্ট শিশুদের উপরে পড়ে। অনেক শিশুরা রয়েছে পড়ার মধ্যে একটু লেজি, পড়াশোনা পায় না, দেখবেন ফাইন্ড আউট করে তার ব্যাকগ্রাউন্ডগুলো তার মা বাবার মধ্যে তেমনটা পড়াশোনা নেই বা ছোটোবেলা থেকে তাকে কোনো পড়াশোনার দিক দিয়ে রুজু করানো হয়নি, এই জন্য শিশুটি পড়াশোনা করার ইচ্ছাও নেই। এই জন্য মা বাবা শিক্ষিত হওয়া প্রয়োজন। যদি মা বাবা শিক্ষিত হয় তাহলে শিশুর উপরে কী হবে, ইম্প্যাক্ট ফেলবে। শিশুকে কী করবেন, এইভাবে যত্ন করে গড়ে তুলবেন, যার ফলস্বরূপ মা বাবার একটি প্রোঅ্যাক্টিভ রোল অর্থাৎ বিলকুল সক্রিয় একটি ভূমিকা শিশুদের উপরে রয়েছে। আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝেছেন। তারপর মোটিভেশন ইন দ্য প্রসেস অফ লার্নিংয়ের মধ্যে মোটিভেশন কী করে, মোটিভেশন ইজ দ্য প্রসেস অফ লার্নিং প্রশ্ন করছে। একটি লার্নিং প্রসেসের উপরে মোটিভেশন কী কাজ করে। ফার্স্ট অফ অল আমাদের জানা প্রয়োজন মোটিভেশন কী, তারপরে মোটিভেশন কোন প্রকার রয়েছে তা আমাদের জানা প্রয়োজন। বিলকুল যে প্রশ্ন আসবে ওই প্রশ্ন রিগার্ডিং আমাদের কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব। নাম্বার 1 হচ্ছে মোটিভেশন হচ্ছে কিউরিওসিটি, মানুষের উদ্দীপনা। একজন মানুষকে আপনি কী করলেন, মোটিভেটেড করলেন, একজন মানুষকে খুব বোঝালেন যে এই কাজটি করলে এইভাবে হবে, ওই কাজটি এইভাবে করলে, তার ফিউচার নিয়ে আলোচনা করলেন, প্রেজেন্ট সময় নিয়ে আলোচনা করলেন, তাকে এই কাজটির ফলস্বরূপ বোঝালেন, যদি তুমি পড়াশোনা করো জব পাবে, লাইফে এইভাবে হবে, তখন সে কী হলো, নিজের থেকে মোটিভেটেড হলো। সে কী করলো, সে নিজেকে উইলিং করলো, উইলিংনেস তার ভিতরে চলে আসলো, তাকে মোটিভেশন বলে। আর উইলিংনেস আসার পরই সে কী করবে, উইলিংনেস আসার পরই সে অ্যাকর্ডিংলি কাজ করবে। এই জন্য মোটিভেশন খুব বেশি ইম্পর্টেন্স রাখে লার্নিংয়ের মধ্যে। তার পূর্বে আমরা মোটিভেশনের সার্কেলটি আলোচনা করি, কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, যেহেতু এই জায়গায় মোটিভেশন এসেছে সার্কেলটি নিয়ে আলোচনা করি। মোটিভেশন নাম্বার 1 এই জায়গা থেকে একটি প্রশ্ন আসে, বলে যদি মোটিভেশনের এগেইনস্টে কোনো শব্দকে ইউজ করা যায় তাহলে কোন শব্দকে ইউজ করা যাবে। একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের প্রশ্ন আপনারা দেখবেন পরবর্তী সময়ে আসবে, তা হচ্ছে নিড। অর্থাৎ মানুষের কখন মোটিভেশন আসে, যখন নিড আসে। আজকে যারা রিচ ফ্যামিলি থেকে বিলং করেন তারা দেখবে বেশি পড়াশোনা করে না, কারণ হচ্ছে কি তাদের নিড নেই, তারা বেশি পড়াশোনা করার ইচ্ছাও থাকে না, ব্যবসা বাণিজ্যের দিকে চলে যায়। কিন্তু যারা মিডল ক্লাস পরিবার থেকে বিলং করে ওনাদের কি স্বপ্ন থাকে যে আমাদের মা বাবার তো তেমন টাকা পয়সা নেই, আমরা যদি এখন ব্যবসা বাণিজ্যে চলে যাই আমরা এস্টাবলিশ হতে পারবো না, তাহলে আমরা কি আমাদের পড়তে হবে, পরে এস্টাবলিশ হতে হবে, তো ওরা বেশি পড়াশোনা করে। তো এই জায়গায় কী আসছে, নিড আসছে। রিচেস্ট ফ্যামিলির যারা ছেলেমেয়েরা রয়েছেন তাদের নিড নেই, এই জন্য তারা কী করে, তাদের দিকে যায় না। তো যারা মিডল ক্লাস থেকে আসে তাদের নিড রয়েছে। আপনারা সিটের ক্লাস ওয়াচ করছেন, দেখে শুনে যে একজন স্যার রয়েছেন উনি বাংলাতে পড়ান, আমরা যদি বাংলাতে পড়ি তাহলে বুঝবো ভালো করে, এক্সামে গিয়ে আমরা ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবো, এক্সাম পাস করতে পারবো, এক্সাম পাস করলে জব হয়ে যাবে। বিলকুল আপনাদের নিড রয়েছে, এই জন্য ক্লাসগুলো ওয়াচ করছেন। অর্থাৎ মোটিভেশনের এগেনস্টে যদি কোনো শব্দকে ইউজ করা যায় তা হচ্ছে নিড, অর্থাৎ প্রয়োজন ছাড়া মোটিভেশন আসে না। তো এই জায়গা থেকে একটি প্রশ্ন ক্লিয়ার হলো। নাম্বার 2 হচ্ছে নিডের পরে মোটিভেশনের সার্কেল রয়েছে, এক্সামে আসে সার্কেল থেকে, সার্কেল অ্যাকর্ডিং টু মোটিভেশন সার্কেল বলে দেয় যে আপনাকে অ্যারেঞ্জ করার জন্য, তাহলে অ্যারেঞ্জ করাতে হবে। নিডের পরে আপনাদের কি আসবে, ড্রাইভ আসবে। ড্রাইভ মিনস হচ্ছে প্ল্যান। তারপরে কি অ্যারাউজেল আসবে, অ্যারাউজেল। তারপরে হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। আর তারপরে অ্যাচিভমেন্ট হয়ে যাবে, আর যখন অ্যাচিভমেন্ট হয়ে যাবে তখন রিডাকশন অ্যারাউজেল হয়ে যাবে, আর তারপর আবার প্রথমে চলে আসবে। অর্থাৎ একজন মানুষ কখন মোটিভেটেড হয় আর মোটিভেশনটা কিভাবে চলতে থাকে। যেমন খাদ্য শৃঙ্খলা আমরা পড়েছিলাম পরিবেশের মধ্যে, যে কী করে গ্রাস হুপার কী খায়, ঘাস খায়, গ্রাস হুপারকে আবার ফড়িং খায়, ফড়িংকে আবার ব্যাঙে খায়, ব্যাঙকে আবার সাপে খায়, সাপকে আবার কী খায়, ইগলে খায়। এই জন্য একটি সার্কেল রয়েছে যাকে খাদ্য শৃঙ্খল বলে আমরা পড়েছিলাম। তো এই জায়গায় মোটিভেশনের একটি সার্কেল রয়েছে, টিচিংয়েরও সার্কেল রয়েছে, মাইক্রো টিচিংয়েরও সার্কেল রয়েছে। পরবর্তী সময়ে যে পয়েন্ট যে কোয়েশ্চন রিলেটেড আসবে ওই কোয়েশ্চন থেকে পয়েন্টটি নিয়ে আমরা আলোচনা করে কনসেপ্ট আমাদের ক্লিয়ার করব। তো এই জায়গায় নিড যেহেতু এসেছে, মোটিভেশনে এসেছে, যেহেতু মোটিভেশন এসেছে তাহলে মোটিভেশনের এগেনস্টে প্রশ্ন করে কোন শব্দটি ইউজ করা যায় তা হচ্ছে নিড। আর আমরা যদি নিডের সার্কেলটি দেখি, মোটিভেশনের সার্কেলটি দেখি, এই জায়গায় মোটিভেশন মনে রাখবেন, মোটিভেশন একজন মানুষের মোটিভেটেড হয়, তারপরে কী করে, সে একটি প্ল্যান তৈরি করে। যেমন আপনারা মোটিভেটেড হয়েছেন, সিটেটের জন্য অ্যাপ্লাই করেছেন, এখন প্ল্যান করেছেন কীভাবে সিটেটের জন্য প্রস্তুতি করা যায়, তা হচ্ছে প্ল্যান। তারপরে অ্যারাউজেল মিনস হচ্ছে কি, যা পৌঁছা, যে প্ল্যানগুলো নিয়ে অগ্রসর হওয়া।
তারপর হচ্ছে গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। এখন আপনাদের গোল ডাইরেক্টেড বিহেভিয়ার চলছে, কীভাবে আমরা গোলে পৌঁছতে পারি। তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, যখন আপনার অ্যাচিভমেন্ট হয়ে যাবে আর অর্জন হয়ে যাবে তখন আপনার কী হবে, আস্তে আস্তে কী হবে, এই যে এরোজল ছিল তার রিডাকশন হবে, কমে যাবে। তারপর আবার নিডের মধ্যে চলে আসবেন, আবার নতুন আপনার কিউরিওসিটি জাগবে, নতুন কোনো নিড যদি আসে আবার আপনার এইভাবে সার্কেল চলতে থাকবে। আমরা মোটিভেশনাল সার্কেলটি নিয়ে আলোচনা করলাম। তো আপনারা আশা করি এই সার্কেলটি বুঝছেন, এই সার্কেল থেকেও প্রশ্ন এক্সামের মধ্যে আসে। তো আমাদের প্রশ্ন কি, তো এই জায়গায় আমরা দেখলাম তারপরে আরও মোটিভেশন থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে। আরেকটি কথা মনে রাখবেন যে মোটিভেশন ইজ দ্য হাইওয়ে অফ লার্নিং, এই কথাটি বিএফ স্কিনার বলেছেন। এই কথাটি মনে রাখবেন যে প্রশ্নে আসে কে বলেছিলেন যে মোটিভেশন অ্যাজ এ হাইওয়ে লার্নিংয়ের, যেভাবে গাড়ি হাইওয়ের মধ্যে চলে সেম লার্নিং মোটিভেশনের দ্বারা হয়, তা বলেছিলেন বিএফ স্কিনার। আর বিএফ স্কিনার রিইনফোর্সমেন্ট প্রিন্সিপাল দিয়েছিলেন বিএফ স্কিনার। আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু মোটিভেশন রিলেটেড, বিএফ স্কিনার বলেছিলেন যে যতটা মোটিভেশনের রেট হাই হবে ততটা লার্নিংয়ের রেট বেশি হবে, অর্থাৎ যত বেশি মোটিভেশন হবে তত বেশি লার্নিং হবে। এই কথাটি বিএফ স্কিনার বলেছিলেন, একজন থিওরিস্ট, ইনি বলেছেন। তো আশা করি এই মোটিভেশন থেকে আমাদের কনসেপ্ট আর বাইরে যাবে না, চলে আসবে। তারপরে আমরা দেখি মোটিভেশন হচ্ছে দুই ধরনের। নাম্বার ওয়ান হচ্ছে ইন্ট্রিনসিক মোটিভেশন আর এক্সট্রিনসিক মোটিভেশন। ইন্ট্রিনসিক মোটিভেশন কি আর এক্সট্রিনসিক মোটিভেশন কি? ইন্ট্রিনসিক মোটিভেশন হচ্ছে যা নিজে থেকে মোটিভেট হওয়া, অর্থাৎ আমরা যা দেখেছি যে সেলফ মোটিভেটেড হওয়া, নিজে নিজে মোটিভেটেড হওয়া, এক্সটার্নালি কোনো বস্তু যাতে মোটিভেটেড না করে, তা হচ্ছে কি ইন্ট্রিনসিক মোটিভেশন। আর মনে রাখবেন পেডাগজির মধ্যে ইন্ট্রিনসিক মোটিভেশনকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যদি একটি শিশু নিজে থেকে মোটিভেটেড হয় তখন সে পড়তে ভালোবাসবে, সে যে কাজটি করার জন্য মোটিভেটেড হয়েছে ওই কাজটি মন দিয়ে করবে। আর যদি এক্সটার্নালি মোটিভেটেড করা হয়, যেমন আমি আপনাদেরকে যদি মোটিভেটেড করি, আপনারা একটি ভিডিও দেখে মোটিভেটেড হন, তখন কিছুক্ষণের জন্য ওই মোটিভেশন কাজ করবে, পরবর্তী সময়ে মোটিভেশন চলে যাবে, আপনার কিউরিওসিটি লো হয়ে যাবে, আপনার পাওয়ার লো হয়ে যাবে, তখন কাজ করতে ভালো লাগবে না। আর যদি নিজে থেকে উইলিং, যেমন আপনারা সিটেট পাস করতে হবে, পাস করলে কি হবে, জব হয়ে যাবে, আর পরে লাইফটি এনজয় করবেন, তখন নিজে থেকে আপনারা মোটিভেটেড, এই জন্য পড়ছেন। এই ধরনের মোটিভেশনকে বলা হয় ইন্ট্রিনসিক মোটিভেশন। আর যা আউটপুট থেকে দেওয়া হয় তা হচ্ছে এক্সট্রিনসিক মোটিভেশন। এই কথা দুইটি মনে রাখবেন। মোটিভেশনের দ্বারা কি হয়, শিশুদের মধ্যে ইন্টারেস্ট জাগে, শিশুদের মধ্যে কি হয়, তার উইলিংনেসটি আসে। উইলিংনেস কি, ইন্টারেস্ট কি, যে আগ্রহ, শিশুদের মধ্যে কি আসে, আগ্রহ আসে। তো আমাদেরকে বলছে মোটিভেশন ইন দ্য প্রসেস অফ লার্নিং, লার্নিংয়ের মধ্যে মোটিভেশন কি করে, আনসার হচ্ছে ক্রিয়েটস ইন্টারেস্ট তৈরি করে ফর লার্নিংয়ের জন্য এবং মধ্যে ইয়ং চিলড্রেনদের মধ্যে, ছোটো শিশুদের মধ্যে কি করে, ইন্টারেস্ট তৈরি করে। এই কথাটি হচ্ছে মোটিভেশন। তো মনে রাখবেন এই প্রশ্নের জবাব হচ্ছে এই মোটিভেশন ইন দ্য প্রসেস অফ লার্নিং ক্রিয়েট ইন্টারেস্ট তৈরি করে ফর লার্নিংয়ের জন্য এবং মধ্যে ইয়ং চিলড্রেনদের মধ্যে। তো এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ ইজ দ্য প্লেস, কোন জায়গাটি, হোয়ার, যেখানে দ্য চিলড্রেন্স কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডিফাইন ইন দ্য বেস্ট ওয়ে। এখন প্রথম আমাদের এক্সপার্ট সিরিজগুলো করার সময় একটু সময় লাগবে, কেননা আমাদের কনসেপ্টগুলো দেখে শুনে বুঝে অগ্রসর হতে হবে। অনেকে হয়তো আপনারা কনসেপচুয়াল ক্লাসগুলো দেখেননি, প্রয়োজন নেই। যদি আপনারা শুধু এক্সপার্ট সিরিজ দেখেন তাহলে দেখতে পাচ্ছেন পার কনসেপ্ট, পার প্রশ্নের মধ্যে যে পয়েন্ট আসবে, যে কনসেপ্ট আসবে, ওই কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে প্রদান করব, প্রত্যেকটি কনসেপ্ট ক্লিয়ার করব। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন হুইচ ইজ দ্য প্লেস, কোন জায়গা, হোয়ার, যেখানে দ্য চিলড্রেন কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ ডিফাইন ইন দ্য বেস্ট, সবথেকে ভালোভাবে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় কোন জায়গার মধ্যে। এখন নাম্বার ওয়ান আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট জানতে হবে। প্রথমে আমরা দেখেছিলাম ডেভেলপমেন্টের 3 ধরনের ডেভেলপমেন্ট রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে কগনিটিভ, নাম্বার 2 হচ্ছে ফিজিক্যাল। তো কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এক ধরনের ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট কি? কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের মাইন্ডের বিকাশ, তাকে আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট বলি। আর এই কগনিটিভ ডেভেলপমেন্টকে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও বলা হয়, মনে রাখবেন। কখন এক্সামের মধ্যে এই জায়গায় ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এসেছে আপনারা দেখবেন। আর এই কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে পিয়াজের একজন থিওরিস্ট রয়েছেন, উনি 4টি স্টেজ দিয়েছেন, যে স্টেজে এই বয়সে এই স্টেজ হয়, এই স্টেজের কী কী বৈশিষ্ট্য রয়েছে তা আলোচনা করেছেন। আমি কনসেপচুয়াল ক্লাসের মধ্যে বিলকুল ক্লিয়ার করে পিয়াজেটের, ভাইগটস্কি, কার্ল মার্ক্স, হাওয়ার্ড গার্ডনার সব থিওরিস্ট নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন।
তো এই জায়গায় যেহেতু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের কথা এসেছে, তো কগনিটিভ ডেভেলপমেন্ট রিলেটেড টু মাইন্ড, রিলেটেড টু হার্ট, আর কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের মাইন্ডের কথাই বলবে। তো এই জায়গায় বলছে কোন জায়গার মধ্যে শিশুদের সবথেকে বেশি কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, তা হচ্ছে কি আমরা এই আনসার হচ্ছে স্কুল অ্যান্ড স্কুল এনভায়রনমেন্ট। এই জায়গায় বলবেন স্যার গড়ে কেন হবে না, যদি প্রশ্ন করেন যে স্যার গড়ও কেন হবে না, যদি আপনার মাইন্ডে আসে যে গড়েও তো হতে পারে, বাইরে হতে পারে, তাই এই জন্য আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কেন স্কুল অ্যান্ড স্কুল এনভায়রনমেন্টের মধ্যে হবে। আমরা জানি যখন একটি শিশু বড় হতে আরম্ভ করে তখন সে পরিবেশ থেকে শিখতে আরম্ভ করে। ভালো করে কনসেপ্ট বুঝবেন কি আমি বোঝাচ্ছি আপনাদেরকে। তো একটি শিশু দেখেন পরিবেশের মধ্যে সে কী গিয়ে পাবে, পরিবেশের মধ্যে গাছগাছালা রয়েছে, মাটি, পুষ্করণী, অনেক কিছু রয়েছে, সব থেকে তো সে শিখতে পারবে না। সে তো এমন বড় নয় যে গাছ দেখে সে অবজার্ভ করবে আর পরে সায়েন্টিস্ট হয়ে যাবে, এইভাবে তো হবে না, তাকে শিক্ষা দিতে হবে। তো পরিবেশের মধ্যে সে বেশি হলে কি পাবে, পির গ্রুপস পাবে, বন্ধুরা পাবে, তারা খেলাধুলা করবে, জাস্ট বন্ধুরা ও তার মতোই পাবে। তার পরিবেশের মধ্যে তার একই গড়ে যদি একটি সোসাইটির মধ্যে বসবাস করে তাহলে ওই সোসাইটির মধ্যে একই ধরনের বাচ্চারা থাকবে, অর্থাৎ মাইন্ডসেট তার সমান থাকবে। কিন্তু যখন স্কুলে যাবে এবং তার ক্লাসরুম এনভায়রনমেন্টে পৌঁছবে তখন ক্লাসরুমের মধ্যে বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন ছাত্ররা আসবে, বিভিন্ন গড় থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আসবে, বিভিন্ন কালচার থেকে বিভিন্ন ছেলেমেয়েরা আসবে, বিভিন্ন ভাষাভাষী ছেলেমেয়েরা আসবে, বিভিন্ন বুদ্ধিসম্পন্ন ছেলেমেয়েরা আসবে। তখন শিশুর ডেভেলপমেন্ট সব থেকে বেশি হবে, কগনিটিভ ডেভেলপমেন্ট। কেন? বিভিন্ন শিশুরা বিভিন্ন ধরনের খেলাধুলা করবে, পড়াশোনা করবে, কথা বলবে, প্রশ্ন করবে, তারপর বিভিন্ন কথা নিয়ে আলোচনা করবে, শিক্ষক বিভিন্ন শিশুকে বিভিন্ন রকমে বোঝাবেন। তখন এই শিশুটি যখন একটি বস্তুকে ডাইভার্জেন্ট থিঙ্কিং দ্বারা দেখবে, একটি বস্তুকে যখন সে ভিন্ন উপায়ে দেখবে, তখন তার ডেফিনেটলি কগনিটিভ ডেভেলপমেন্ট বেশি হবে। এই জন্য বলা হচ্ছে যে স্কুল অ্যান্ড ক্লাসরুমের মধ্যে শিশুদের সব থেকে বেশি ডেভেলপমেন্ট হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট হয়। আশা করি আপনারা এই প্রশ্নের জবাব পেয়েছেন বা বুঝেছেন। তারপর আমাদের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য সোশিও সাইকোলজিক্যাল নিড অফ দ্য চিলড্রেন। এই জায়গায় আমাদের বলছে সোশিও সাইকোলজিক্যাল নিড। এখন সোশিও সাইকোলজিক্যাল নিড কি, কোন থিওরিস্ট দিয়েছেন তা আমাদের জানা প্রয়োজন। সোশিও সাইকোলজিক্যাল নিড হচ্ছে আব্রাহাম মেসলো বলে একজন থিওরিস্ট রয়েছেন। এই আব্রাহাম মেসলো উনি এই নিড হাইরার্কি বলে একটি থিওরি দিয়েছিলেন। আর এই নিড হাইরার্কির মধ্যে উনি 5টি নিড দিয়েছিলেন। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল নিড, তারপরে তিনি দিয়েছিলেন যে ফিজিক্যাল নিড, সেফটি নিড, তারপরে হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস, তারপরে স্টিম, আর তারপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। আমি কয়েক ওয়ার্ডের দ্বারা আমি এগুলো বুঝিয়ে দিই। নাম্বার 1 হচ্ছে কি ফিজিক্যাল নিড। একজন মানুষের শারীরিকভাবে কী কী নিড হতে পারে। ফিজিক্যাল নিড তার খাদ্যের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, ঘুমানোর প্রয়োজন, শেল্টারের প্রয়োজন, জলের প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, এগুলি সব হচ্ছে তার ফিজিক্যাল নিড। তারপর বলছেন উনি কি যে সেফটি নিড। একজন মানুষ বসবাস করতে হলে তার সেফটি নিডের প্রয়োজন। সে জঙ্গলে তো বসবাস করতে পারবে না, অ্যানিমেলসরা খেয়ে ফেলবে। সে খোলা মাঠে তো বসবাস করতে পারবে না, বৃষ্টি পড়বে, রেইনফল হবে, বর্জ্যপাত হবে, বিভিন্ন কিছু হবে। তো তার সেফটি নিডের মধ্যে চলে আসবে। তার সম্পত্তি অর্থাৎ তার কী হতে তার প্রপার্টি থাকতে থাকবে, তার সেফটি নিডের মধ্যে তার সিকিউরিটি থাকতে লাগবে, সেফটি নিডের মধ্যে তার এতটা সব ওয়েলথ থাকতে লাগবে যার দ্বারা সে তার অসুখ বিসুখ হলে সে কী করতে পারবে, ডাক্তার দেখাতে পারবে। এগুলি হচ্ছে সেফটি নিডের মধ্যে চলে আসে। তারপরে তিনি বলেছেন লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস কি, যে একজন মানুষ যে শুধু তার সেফটি নিড হয়ে গেল, তার শারীরিক নিড পূর্ণ হয়ে গেল, তার খাদ্য পেয়ে গেল, সে বসবাস করতে পারবে না। যদি পুরাটা পৃথিবীর মধ্যে একজন মানুষকে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই মানুষটা টেনশনে ডিপ্রেশনে গিয়ে মারা যাবে, সে বসবাস করতে পারবে না। বড় একটি যদি রাজ্যের মধ্যে একজন মানুষকে রাখা হয় তাহলে ওই জায়গায় সে বসবাস করতে পারবে না। তার লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসের প্রয়োজন, অর্থাৎ তার ফ্যামিলির প্রয়োজন, বন্ধুবান্ধবের প্রয়োজন, তার ইন্টিমেসির প্রয়োজন, এগুলি হচ্ছে লাভ অ্যান্ড বিলঙ্গিংনেসের মধ্যে পড়ে অ্যাকর্ডিং টু আমরা দেখেছি আব্রাহাম মেসলো। তারপর উনি দিয়েছেন এস্টিম। একজন মানুষ যেন সব কিছু পেয়েছে, স্টিম যদি না থাকে, তার ইজ্জত যদি না থাকে, রেসপেক্ট যদি না থাকে, তার ফ্রিডম যদি না থাকে, তার যদি পাওয়ার না থাকে, তার সেলফ স্ট্যাটাস না থাকে, তাহলে একজন মানুষ সম্পূর্ণরূপে মানুষ হিসাবে চলতে পারবে না, গড়ে উঠতে পারবে না। ফিফথতম হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেলফ অ্যাকচুয়ালাইজেশন থেকে প্রশ্ন আসে, বলে দিচ্ছি কি প্রশ্ন আসে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে একজন মানুষ যে স্টেজে গিয়ে পৌঁছার ওনার
अंतिम इच्छा अर्थात एकबारे सर्वशेष इच्छा होच्छे जेमन यूपीएससी क्रैक करा आईएएस बना ओई आईएएस अब्दि पर्यन्त होच्छे शेष इच्छा तो जखन एकजन मानुषेर अलमोस्ट टपेर मध्ये जे इच्छा थाके ओई इच्छा पर्यन्त पौঁছাকে বলা হয় सेल्फ एक्चुअलाइजेशन मने राखबेन এই কথাটি अर्थात सेल्फ एक्चुअलाइज करा अर्थात एक्चुअलाइज की बास्तबायित करा निजेके उत्सर्ग करा बास्तबायित करा कोन জায়গায় যে জায়গাতে আপনার अंतिम इच्छा रयेछे अर्थात আপনার इच्छा रयेछे এই হচ্ছে सेल्फ एक्चुअलाइजेशन तो এই জায়গায় প্রশ্ন একটি আসে যে বিক্রম বলে একজন সেনাপতি ছিলেন তিনি কারগিলের ওয়ারের মধ্যে জানেন ওনার জান চলে যাবে তারপরও তিনি কেন কারগিলের ওয়ারে গিয়ে শহীদ হয়েছিলেন তো এই আনসার অনেকটা দেওয়া থাকে তার মধ্যে আনসার হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন দেওয়া হয় চারটি অপশন থাকে যে উনি মেডেল পাওয়ার জন্য নাম কামানোর জন্য এভাবে বিভিন্ন অপশন থাকবে আনসার হবে সেলফ অ্যাকচুয়ালাইজেশন ওনার ইচ্ছা হয়েছে যে আমি দেশের জন্য বলিদান করব শহীদ হব এই জন্য উনি কারগিলে জানেন ওনার মৃত্যুবরণ হবে উনি মরবেন যুদ্ধতে গেলেই তারপরও তিনি কি করেছেন লড়েছেন এবং লড়াইয়ে তিনি শহীদ হয়েছেন এবং উনি চিরদিনের জন্য অমর হয়েছেন তো এই জায়গা থেকে আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশন দেখলাম তো আব্রাহাম মাসলো কি দিয়েছেন নিড হায়ারার্কি দিয়েছেন আর আমাদের প্রশ্ন কি করছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য রিলেটেড টু দ্য সোশিও সাইকোলজিক্যাল নিড অফ দ্য চিলড্রেন কোনটা রিলেটেড নয় নট রিলেটেড এই নট রিলেটেডটি বেশিরভাগ মিস্টেক করে আপনাদের এক্সামের মধ্যে যাওয়ার পর প্রশ্ন যদি পড়তে ভুল করেন তাহলে আনসার ভুল দেবেন এই জায়গায় বলছে কোনটা ফিজিক্যাল নিডের সাথে রিলেটেড নয় আনসার হচ্ছে কি रेगुलारली इलिमिनेशन ऑफ वेस्ट प्रोडक्ट फ्रॉम द बॉडी এই জায়গা বলছে কি রেগুলার প্রতিনিয়ত প্রতিদিন ইলিমিনেট করা সরানো বা আলাদা করা অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট শরীর থেকে আমাদের যে প্রোডাক্টগুলো যেমন আমাদের ইউরিনের প্রয়োজন রেট্রিনের প্রয়োজন এগুলো কি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের মধ্যে আসে না এগুলি এগুলি ফিজিক্যাল নিডের মধ্যে আসে না এই জন্য এগুলি হচ্ছে আলাদা আমি ফিজিক্যাল নিড আপনাদেরকে বলে দিয়েছি কি ফুড ওয়াটার শেল্টার স্লিপ ক্লথিং এগুলি হচ্ছে ফিজিক্যাল নিড তো ওয়েস্ট প্রোডাক্ট আমাদের শরীর থেকে ইউরিনেল যাওয়া লেট্রিনে যাওয়া তা আমাদের কোনো ফিজিক্যাল নিডের মধ্যে আসে না এই জন্য এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারবো যে আমার ক্লাসেসগুলো আপনারা ওয়াচ করার পর যদি প্রিভিয়াস ইয়ার সম্পূর্ণ ওয়াচ করেন যেভাবে সিডিপি আপনাদেরকে আলোচনা করছি সেম তেমনিভাবে ইভিএস আলোচনা করব ম্যাথস আলোচনা করব তারপর আমরা ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 নিয়ে আলোচনা করব বিলকুল তো আপনারা যদি আলোচনাগুলো শুনেন শুধু কনসেপ্ট ক্লিয়ার হবে তা নয় আপনাদের বিলকুল সিটের সম্পর্কে এমনভাবে ধারণা হবে প্রশ্ন দেখেই বলতে পারবেন এই প্রশ্নটি এই টপিক রিলেটেড এই জায়গা থেকে এসেছে তা সম্পূর্ণ আপনাদের বিলকুল মাস্টারি আপনাদের হাসিল হবে আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যদি আপনারা প্রপারলি আমাকে কি করেন শুনেন বোঝার চেষ্টা করেন যদি বোঝেন না তাহলে কেউ আপনাকে বোঝাতে পারবে না আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা যদি বাংলা ভাষায় আপনারা শুনেন বুঝেন আর অন্য ভাষার থেকে বেশি আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন কম সময়ে বেশি বুঝতে পারবেন তারপর আমাদের প্রশ্ন হচ্ছে 4 ডিস্টিংক্ট স্টেজ অফ চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এই জায়গা দেখতে পাচ্ছেন ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বলছে আর আইডেন্টিফাইড বাই অর্থাৎ বলছে কে 4টি স্টেজ দিয়েছেন কগনিটিভ ডেভেলপমেন্টের আমি পূর্বে বলেছি কগনিটিভ ডেভেলপমেন্ট অলসো কল্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ইন্টেলেক্ট মিন্স হচ্ছে রিলেটেড টু মাইন্ড আর কগনিটিভ রিলেটেড টু হচ্ছে মাইন্ড তো আমরা জানি পিয়াজেট দিয়েছেন পিয়াজের 4টি স্টেজ দিয়েছেন ফার্স্ট স্টেজটি হচ্ছে জন্মের পর থেকে 2 বছর বয়স অবধি পর্যন্ত তাকে সেন্সরি স্টেজ তিনি বলেছেন কেন সেন্সরি স্টেজ বলেছেন আমি বিস্তারিত যাচ্ছি না জাস্ট আইডিয়া দিচ্ছি বিস্তারিত পিয়াজেটের সম্পূর্ণ 1 ঘন্টার ক্লাস রয়েছে পিয়াজেট যা বলেছিলেন সব আলোচনা করা হয়েছে আপনারা দেখতে পারেন এই জায়গায় যা কোয়েশ্চন আলোচনা করছি কোয়েশ্চনের মধ্যে পিয়াজেট এসেছে তাই পিয়াজেট থেকে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলে দিই যেহেতু 4টি স্টেজের কথা এসেছে 4টি স্টেজ নিয়ে কয়েকটি কথা বলি নাম্বার 1 তিনি দিয়েছেন জন্ম থেকে নিয়ে 2 বছর বয়স অবধি পর্যন্ত এই স্টেজকে সেন্সরি স্টেজ পিয়াজেটের অ্যাকর্ডিং টু পিয়াজেট বলেছেন এক্সকিউজ মি সো এই সেন্সরি স্টেজ কেন বললেন কেন উনি বলেছেন যে এই স্টেজের মধ্যে শিশুরা তার সেন্স অর্গানের দ্বারা শেখে দেখবেন ছোটো একটি শিশু কী করে যদি আপনি একটি ডল নিয়ে দেন পুতুল নিয়ে দেন সে পা দিয়ে হাত দিয়ে মুখ দিয়ে বিলকুল আঁকড়ে ধরবে অর্থাৎ তার সেন্স দিয়ে সে কাজ করছে তখন বলা হয় এই সময় তার মাস্টার হচ্ছে সেন্স ইজ দ্য মাস্টার অফ চিলড্রেন এই স্টেজের মধ্যে আর এই স্টেজের পূর্বে একটি স্টেজ থাকে তাকে প্রিনেটাল স্টেজ বলে আমি ডেভেলপমেন্টের মধ্যে আলোচনা করেছি যে গর্ভের সময় তাকে প্রিনেটাল স্টেজ বলে এই জায়গায় জাইগোট নিয়ে আলোচনা করেছি ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছি বিলকুল ডেভেলপমেন্টে তা আলোচনা করা হয়ে গিয়েছে এই জায়গায় আলোচনা করার প্রয়োজন নেই তারপর হচ্ছে
তিনি বলেছেন প্রি অপারেশনাল স্টেজ, সেকেন্ড যে স্টেজ দিয়েছেন তাকে বলেছেন প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ এই সেঞ্চুরির পর 2 বছর 3 বছর থেকে নিয়ে 6 বছর 7 বছর অবধি পর্যন্ত তাকে বলেছেন তিনি 7 বছর পর্যন্ত যে প্রি অপারেশনাল স্টেজ। এই স্টেজের মধ্যে শিশুর লজিক থাকে না, শিশুর মধ্যে তর্ক শক্তি থাকে না, শিশুর মধ্যে রিভার্সিবিলিটির শক্তি থাকে না, শিশুর মধ্যে সেন্ট্রিয়েশনের শক্তি থাকে না, শিশু যে তোমার বরফ থেকে জল হতে পারে, জল বরফ হতে পারে, এগুলো বুঝতে পারে না শিশুরা এই স্টেজের মধ্যে। তারপর উনি বলেছেন তৃতীয় স্টেজ হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ। কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 to 11 ইয়ার্স এইজের মধ্যে হয় শিশুদের। এই এইজের মধ্যে পিয়াজেট বলেছেন যে শিশু যে তর্কশক্তি আছে, কিন্তু কংক্রিট কি? কংক্রিট হচ্ছে যে বস্তুকে টাচ ফিল করা যায়, যে বস্তুকে চার্জ করে ফিল করা যায়। অর্থাৎ মনে করেন এই জায়গায় আমার বোর্ডটি হচ্ছে কংক্রিট, এই বোর্ডটি আমি চার্জ করতে পারছি, এই হচ্ছে কংক্রিট, অর্থাৎ দৃশ্যমান বস্তু, তাকে কংক্রিট বস্তু বলবেন। তো কংক্রিট বস্তুর প্রতি তাদের লজিক জন্মায়, তাদের রিভার্সিবিলিটি চলে আসে, শিশুদের মধ্যে বরফ হতে পারে, বরফ জল হতে পারে, তা চলে আসে। তারপরে 2টি কন্টেনারের মধ্যে যদি আলাদা আলাদা জল দেওয়া হয়, একটি বড় থাকে একটি ছোটো থাকে, সে বলবে সমান জল রয়েছে, কিন্তু ছোটো বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না। এরপর সর্বশেষ স্টেজ হচ্ছে শিশুদের 11 থেকে 15 বছর অবধি পর্যন্ত, তাকে পিয়াজেট বলেছেন ফর্মাল অপারেশনাল স্টেজ। এই ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে শিশুদের কংক্রিট বস্তুর পর হাইপোথেসিস অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট বস্তুদের প্রতি তাদের লজিক চলে আসে। অ্যাবস্ট্রাক্ট কি? অ্যাবস্ট্রাক্ট বস্তু হচ্ছে যে বস্তুর প্রতি আমাদের কোনো টাচ ফিল করা যায় না বা আমরা অনুমান করে বুঝতে হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। তো আশা করি এই 4টি স্টেজ নিয়ে মোটামুটি একটি আলোচনা আপনারা বুঝেছেন। আর পিয়াজেট সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে, আপনারা ক্লাস কমপ্লিট করবেন, তারপরে ক্লাসেসগুলো ওয়াচ করবেন। তারপর কোয়েশন হচ্ছে আমাদের দ্য ইনসাইট থিওরি অফ লার্নিং ইজ প্রমোটেড বাই। ইনসাইট থিওরি, এই থিওরিটি বিলকুল আনকমন 2011 এসেছিল। এই থিওরি জাস্ট রেডিমেডলি আপনারা শিখবেন। গেস্টাল্ট থিওরিস্ট বলে একজন রয়েছেন, উনি ইনসাইট থিওরি দিয়েছেন। ইনসাইট থিওরির মধ্যে কী করা হয়? ইনসাইট থিওরির মধ্যে শিশুদের মাইন্ডের মধ্যে ইনভলভ হয়ে, অর্থাৎ তারা কী থিঙ্কিং করছে, তাদের থিঙ্কিংয়ের মধ্যে আবার থিঙ্কিং করে তাদেরকে বোঝা হয় এবং তাদেরকে পড়ানো হয়, তাকে বলা হয় ইনসাইট থিওরি। তারপর আমরা দেখি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইন অফ অ্যান ইন্টেলিজেন্ট ইয়ং চিলড্রেন। একজন শিশুদের মধ্যে ইন্টেলিজেন্সের সাইন কোনটি নয়? আনসার হচ্ছে কি ওয়ান হু হ্যাজ দ্য এবিলিটি টু ক্র্যাম লং এসে ভেরি কুইকলি, যে লম্বা এসে লিখতে পারে খুব তাড়াতাড়ি, তা কিন্তু ইন্টেলিজেন্সির কোনো চিহ্ন নয়। ইন্টেলিজেন্সির বিভিন্ন চিহ্ন রয়েছে, যেহেতু ইন্টেলিজেন্সির কথা এসেছে তো আমরা আরেকটি কথা মনে রাখি, থিঙ্কিংয়ের মধ্যে চলে আসি। থিঙ্কিং হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ থিঙ্কিং। জেপি গিলফোর্ড বলে একজন থিওরিস্ট রয়েছেন, উনি দিয়েছেন থিঙ্কিং হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং, একটি হচ্ছে কনভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্ট থিঙ্কিং কি? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে শিশুদের ওপেন এন্ডেড কোয়েশন হয়, অর্থাৎ অনেক আনসার হতে পারে কোয়েশন হয়। তারপরে ডাইভার্জেন্ট থিঙ্কিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আর ক্রিয়েটিভিটি রিলেটেড টু অরিজিনিটি, মনে রাখবেন অরিজিনের সাথে ক্রিয়েটিভিটি সম্পর্কযুক্ত। তারপরে ডাইভার্জেন্ট যে থিঙ্কিং রয়েছে তা হচ্ছে সাবজেক্টিভ, আর ডাইভার্জেন্ট থিঙ্কিং হচ্ছে আউট অফ দ্য বক্স, অর্থাৎ অনেকটা সলিউশন রয়েছে, মাল্টিপল সলিউশন রয়েছে। কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে ক্লোজ এন্ডেড কোয়েশন হয়। তারপরে কনভার্জেন্ট থিঙ্কিং রিলেটেড টু ইন্টেলিজেন্সি, মনে রাখবেন রিলেটেড টু ইন্টেলিজেন্সি। অ্যান্ড কনভার্জেন্ট থিঙ্কিং অলসো অবজেক্টিভ হয়, সাবজেক্টিভ হয় না, অবজেক্টিভ হয়। আর একটি অর্থাৎ সলিউশন লিমিটেড থাকে, এই জন্য জায়গা মনে রাখবেন। তো এই জায়গা থেকে আমাদের কি রিলেটেড রয়েছে? ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কযুক্ত রয়েছে, অর্থাৎ ক্রিয়েটিভিটি ইন্টেলিজেন্সি বিলকুল আলাদা বস্তু, কোনো সমান নয়। ইন্টেলিজেন্সি কি মনে রাখবেন, আপনি 4টি অপশনের মধ্যে একটি সিলেক্ট করবেন, তা হচ্ছে ইন্টেলিজেন্সি। আর একটি প্রশ্নকে আপনি 4-5টি উপায় লিখতে পারলেন, আনসার দিতে পারলেন, তা হচ্ছে ক্রিয়েটিভিটি। একটি বস্তুকে আপনি তৈরি করলেন, তা হচ্ছে ক্রিয়েটিভিটি। আর ওই তৈরি করা বস্তু থেকে আপনি কি করলেন, আরেকটি জায়গার মধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য একটি জায়গার মধ্যে আপনি অ্যাড করলেন, তা হচ্ছে ইন্টেলিজেন্সি। তো ইন্টেলিজেন্সি, ক্রিয়েটিভিটি অ্যান্ড গিফটেডনেস বিলকুল আলাদা বস্তু, এগুলো আলাদা আলাদা আপনারা মনে রাখবেন। তারপর প্রশ্ন হচ্ছে আমাদের দ্য স্টেজ ইন হুইচ children begins to think logically about object and event is known as। অর্থাৎ দেখেন পিয়াজের থেকে এই জায়গায় একটি প্রশ্ন এসেছে, এই জায়গায় আরেকটি প্রশ্ন চলে এসেছে, বিলকুল 2011-এর একই জায়গার মধ্যে প্রশ্ন এসেছে। অর্থাৎ বলছে দ্য স্টেজ ইন হুইচ, কোন স্টেজের মধ্যে চিলড্রেন চিলড্রেন আরম্ভ করে টু থিঙ্ক, চিন্তা করতে, লজিক্যালি
চিন্তা কোন জায়গায় আসে? আমরা দেখেছি পিয়াজেটের থার্ড স্টেজ কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে লজিক্যাল চিন্তা আসে, তার এজ লিমিট হচ্ছে 7 থেকে 11 ইয়ার্স অবধি পর্যন্ত। তারপরে আমরা দেখি ড্যাশ ইজ নট এ সাইন অফ বিং গিফটেড, গিফটেড হওয়ার সাইন নয় কোনটি? তা হচ্ছে ফাইটিং উইথ আদার্স। শিশুরা যদি ক্লাসে গিয়ে অন্য শিশুদের সাথে ডিসুম ডাসুম করে ফাইটিং করে, তা কিন্তু গিফটেডনেসের কোনো চিহ্ন নয়। গিফটেডনেসের চিহ্ন আলাদা আলাদা রয়েছে, আমরা অন্য ক্লাসের মধ্যে আলোচনা করব। তো আমি ভাবছিলাম যে এখন থেকে ক্লাসেসগুলো যাতে লং না হয়, অনেকে বলছেন স্যার লং হওয়ার পর আমরা অনেকটা ডিমোটিভেট ফিল করি, এই জন্য লং করছি না। আপনাদের এইভাবে 10টি করে প্রশ্ন আমরা আলোচনা করব, আর এই প্রশ্নের সাথে সাথে আমরা বিলকুল এই 10টি প্রশ্নের মধ্যে যা কনসেপ্ট থাকে তা নিয়ে বিলকুল কনসেপ্ট ক্লিয়ার করব, এবং কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আমরা পরবর্তী সময়ে যে প্রশ্নগুলো আলোচনা করব তার মধ্যে আর বেশি আলোচনা করার প্রয়োজন হবে না, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সামে গিয়ে বিলকুল শান্তি মনে, বিলকুল কনফিডেন্স নিয়ে আমি আশা করি যদি আমার ক্লাসেসগুলো সম্পূর্ণ আপনারা ওয়াচ করেন 100% 100+ মার্ক নিয়ে আসবেন এবং জব পেয়ে যাবেন। আর তা আমার গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি, কেননা আমি যে আপনাদের ক্লাসগুলো যেভাবে উপস্থাপন করতে যাচ্ছি, এই ক্লাসগুলো যদি এইভাবে আপনারা ওয়াচ করেন আপনারা নিজে থেকে ফিল করবেন। আপনারা 1 নম্বর কথা হচ্ছে সিম্পল পেপার টেস্টের আপনারা অলরেডি কি হচ্ছে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার সলভ হয়ে যাচ্ছে। 2টি ফায়দা। 3টি ফায়দা হচ্ছে আপনাদের মাতৃভাষায় বুঝে শুনে প্রশ্নগুলো বুঝতে পারছেন, কেননা ইংলিশ প্রশ্ন অনেকে বুঝতে পারেন না, যার জন্য আনসার রং হয়ে যায়, বুঝতে পারছেন। 4 নম্বর ফায়দা হচ্ছে আপনাদের প্রশ্নের সাথে সাথে ইন্ডাকটিভ মেথড ইউজ করে আমি ফর্মুলা থেকে ডাইরেক্ট এক্সাম্পল থেকে ফর্মুলা অর্থাৎ রুলসগুলো নিয়ে আলোচনা করছি। পিয়াজেট এসেছে 4টি স্টেজ নিয়ে আলোচনা করে নিলাম, মোটিভেশন এসেছে মোটিভেশনাল সার্কেল নিয়ে আলোচনা করলাম, ইন্টেন্সিক মোটিভেশন এক্সটেন্সিক মোটিভেশন নিয়ে আসলাম, তারপরে ফিজিক্যাল নিড এসেছে নিড হাইরার্কি নিয়ে আলোচনা করে নিলাম। এইভাবে আমরা যে প্রশ্নের মধ্যে যে পয়েন্ট আসবে ওই পয়েন্ট নিয়ে আলোচনা করে করে কনসেপ্ট ক্লিয়ার করব। তো আপনারা আশা করি আপনাদের সবাই ক্লাসটি ভালো লাগবে। যদি ভালো লাগে আপনারা বিলকুল সবাই একটি করে লাইক করবেন, সবাই একটি কমেন্ট করবেন, এবং যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা যখন ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।